নমস্কার, আমি আরডি ইএনটি সেন্টার থেকে বলছি। আজ আমার কাছে একজন পেশেন্ট এসেছেন, যিনি বেশ কিছুদিন আগে বেশ প্রবলেমে পড়ে গেছিলেন। সেই সম্বন্ধে আমি একটু বলবো। আচ্ছা, ওনার যেটা হয়েছিল, ওনার জিভে একটা আলসার হয়। এই আলসারটা হওয়ার কারণটা আমি প্রথমে বলতে চাই। দেখুন, আমাদের সমাজে বহু লোকের একটা টোবাকোর অ্যাবিউজের নেশা রয়েছে, যেটায় কোনো শক্তি যোগায় না, যেটায় কোনো খাদ্য হিসেবে ইউজ করি তা নয়, শুধু নেশা হিসেবে ইউজ করা হয়। যেটা খেতেও কোনো রকম ভালো তাও না, কোনো স্টাইল হয় তাও নয়। সিগারেট খেলে তবুও হ্যাঁ সিগারেট খাচ্ছে, ওই লোকটার একটু পয়সা আছে সেরকম, কিন্তু মুখে যখন খৈনি নেওয়া বা গুটকা খাওয়া অথবা ওরকম টাইপের যেসব জিনিসগুলো আছে, পান পড়া ঘ্যান ত্যান, সেগুলো দেখতেও খুব একটা ভালো লাগে তা না, খেতেও ভালো নয়, কোনোটাই কিছু ভালো না, তা সত্ত্বেও এটা অ্যাবিউজ করে থাকেন। তার কারণটা হচ্ছে এটা একটা নেশা হয়ে যায়। এটা পরবর্তীকালে না খেলে তার মাথায় আর কোনো কাজ করে না, একদম জড়তা চলে আসে। তারপরে বিভিন্ন সিস্টেমে তাদের প্রবলেম হয়, বাউল হ্যাবিটসের চেঞ্জ হয়ে যায়, না খেলে সেটা হয় না, এরকম বিভিন্ন রকমের সমস্যা হয়। তার জন্য তারা খেতেই থাকে। সেরকম আমাদের ওরাল যে আলসার বা ক্যান্সার হয়, সেই ক্যান্সারগুলোর 98% কারণ হচ্ছে এই টোবাকো। সেই টোবাকো বিভিন্ন ফর্মে থাকতে পারে, সেটা গুটখা হিসেবে থাকতে পারে, সে খৈনি হিসেবে থাকতে পারে, অথবা সে পান পরাগ বা বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে, রজনেস বিভিন্ন রকমের রয়েছে সেগুলো। তাছাড়া আবার বিড়ি সিগারেট তো রয়েছে। আচ্ছা, এইগুলো কোনোটাই কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো না, সবাই জানা সত্ত্বেও কিন্তু এটা খেয়ে চলেছেন। এই 98% ওরাল ক্যান্সারের কারণ কিন্তু এই টোবাকো অ্যাবিউস। আজ আমাদের পাশে একজন পেশেন্টও এসছেন, তিনি বহুদিন যাবৎ এই খৈনি খেতেন, যদিও উনি খুবই শিক্ষিত লোক, তা সত্ত্বেও উনি হ্যাবিট হয়ে গেছিলেন। পরবর্তীকালে উনি বুঝতে পেরেছিলেন। যাই হোক, উনি এখন একদম পুরোপুরি এটা থেকে মুক্ত। আমরা ওনার যেটা হয়েছিল আর কি, সেটা হয়েছিল জিভের একটা বাঁ দিকে একটা জায়গায় আলসার হয়। সেই আলসারটা ওষুধ দিয়ে না সারার জন্য আমার কাছে আসেন, এবং ওনার একটা বায়োপসি করা হয়। অনেকের আবার বায়োপসি নিয়ে অনেক আতঙ্ক থাকে যে এটা করলেই বোধহয় ক্যান্সার হয়ে যাবে, অথবা এটা করলে ক্যান্সার ছড়িয়ে যাবে, সেরকম কোনো ব্যাপার না। বায়োপসিটা হচ্ছে ক্যান্সার ডিটেকশনের একটা কনফার্মেশনের একটা পদ্ধতি, যার মাধ্যমে আমরা ক্যান্সার আছে কিনা সেটা প্রমাণ করতে পারি, এবং সেটা যদি প্রমাণ না করতে পারি তাহলে কিন্তু কোনো চিকিৎসা করা সম্ভব নয়। তো ওরাল ক্যান্সারের প্রথম কারণ হচ্ছে সেই টোবাকো অ্যাবিউজ, এবং সেটা যদি কনফার্ম করতে হয় একমাত্র ইনভেস্টিগেশন হচ্ছে বায়োপসি। এর জন্য নানান রকমের টেস্ট করা কিন্তু সেরকম দরকার নেই। ক্যান্সার যদি আর্লি স্টেজে থাকে, ক্লিনিক্যালি দেখে তার সমস্ত রকমের ব্যবস্থা কিন্তু করা যায়। এর জন্য বিভিন্ন রকমের বড় বড় পরীক্ষা নিরীক্ষা এবং তার এই করে কিন্তু বিশাল কিছু লাভ করা যায় তা না। ক্লিনিক্যালি দেখে তার কতটা এর ছড়িয়েছে বা ছড়ায়নি সেটাও কিন্তু যারা ভালো ক্লিনিশিয়ান তারা বুঝতে পারেন, এবং সেইভাবে কিন্তু সেই অপারেশন করে দেওয়া যেতে পারে। এবং দেখুন, আজকে আমার পাশে একজন এসছেন, তাকে আমি এই ওরাল ক্যান্সার, যেটা টাং ক্যান্সার হয়েছিল, এবং অনেকের ধারণা জিভে যদি ক্যান্সার হয় জিভ বাদ যাবে এবং কথা বলতে বিশাল রকমের অসুবিধা হবে, হয়তো কথা বলতে পারবেন না, খেতে পারবেন না, এরকম বিভিন্ন রকমের আতঙ্ক থাকে। হ্যাঁ, অপারেশন তার জন্য হয়তো করাবেন না, এরকম ভাবতে থাকেন, ও হোমিওপ্যাথি করাবেন, ও করাবেন, সে করাবেন, করিয়ে আলটিমেটলি কিন্তু একটা বিশাল বড় আকার ধারণ করে যদি পরবর্তীকালে আসে, তখন আর অপারেশন করে তাকে ঠিক করা যায় না। আজকে যিনি এসছেন উনি কিন্তু প্রথমেই অপারেশন করিয়ে নিয়েছেন এবং ডিটেক্ট করার পরে, এবং ওনার অনেক কম খরচাতেই ওনার সমস্যাটা সমাধান করা গেছে। এবং অনেক বড় সেন্টারে যারা এই
ক্যান্সার শুনলেই তার বিশাল রকমের পরীক্ষা নিরীক্ষা করে তার খরচায় মোটামুটি 50,000 টাকা করে ফেললেন, তারপরে শেষে অপারেশন করতে 3 লাখ 4 লাখ এরকম খরচা, তারপরে রেডিওথেরাপি, এক্সটার্নাল রেডিওথেরাপি, তার সঙ্গে সঙ্গে আবার কেমোথেরাপি করে আবার 3-4 লাখ টাকা খরচা, মোটামুটি 10 লাখ টাকার গল্প করে মোটামুটি হাতে একদম হেরিগান ধরিয়ে ছেড়ে দিতে পারেন। এটাও হয়, আমরা দেখেছি, এটা কিন্তু একদম হাসার কথা না, পরিষ্কার একদম। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি, এবং অনেক জায়গাতে কিন্তু এটা করে থাকে, এবং সেটা কিন্তু জাস্টিফাইড হইতে অনেকে নাও করতে পারেন, সেটাও না। তবে এটা কি, যেহেতু ক্যান্সার, অবশ্যই রেডিওথেরাপি ডিপার্টমেন্টে আমাদের বিভিন্ন মেডিকেল কলেজে রয়েছে, প্রত্যেক কলেজেই রয়েছে, এবং তারাও কিন্তু ভালো ওপিনিয়ন দিতে পারেন, এবং সেখানে কিন্তু কেমোথেরাপি, এক্সটার্নাল রেডিওথেরাপি হয়, সেখানে কিন্তু এখন গভর্নমেন্ট একদম ফ্রিতেই করে দেন, সেখানেও কিন্তু করালে পেশেন্টের কোনো অসুবিধা হবে তা নয় কিন্তু। তার মানে ওই লক্ষ লক্ষ টাকা খরচা করলেই তিনি একদম ভালো থাকবেন বা বেঁচে যাবেন, বা এই গভর্নমেন্ট জায়গাতে করলে ভালো থাকবেন না, সেটা নয়। আমার অনেক অভিজ্ঞতা এতে রয়েছে, অনেক পেশেন্টই কিন্তু আমাদের গভর্নমেন্ট জায়গাতে পরবর্তীকালে রেডিওথেরাপি এবং কেমোথেরাপি, অ্যাডজুভেন্ট কেমোথেরাপি করেছেন, তারা কিন্তু যথেষ্টই ভালো আছেন। অতএব আমি বলবো যে হ্যাঁ, অপারেশনটা ডেফিনেটলি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডায়াগনোসিস করা, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অপারেশন করা, এবং অপারেশন করার সাথে সাথে দেখতে হবে ওরাল ক্যান্সার কিন্তু চট করে নেকে দিকে সেকেন্ডারি মেটাস্টেসিস হতে পারে। অতএব যাতে করে সেকেন্ডারি মেটাস্টেসিস না হয়, তার জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অপারেশনটা করে নেওয়া উচিত, এবং যদি করা হয় তাহলে কিন্তু তিনি মোটামুটি সেভ হয়ে গেলেন বলে ধরে নেওয়া যেতে পারে। এবং তারপরে একটা রেডিওথেরাপি ডিপার্টমেন্টে যদি অ্যাডভাইস নেন, তারা কিন্তু তাকে 100% সেভ বলে করতে পারেন। তারপরে একটু ফলো আপে ডেফিনেটলি থাকতে হয়, এবং সেটা যদি কোনো এর থেকে প্রবলেম আসে, তাহলে ডেফিনেটলি প্রাইমারি সাইটে প্রথম আসবে। যদি সেটা পুরো ওয়াইড এক্সিশন থাকে, সেখানেও কিন্তু সেকেন্ডারি হবে না, মানে রেকারেন্স হয় না। এবং যদি খুব ভালো মতো কাজ করা থাকে এবং শুধু যদি রেডিওথেরাপি করা হয়, তাহলে কিন্তু এটা আবার